এই ক্লাসে আমরা এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস যে প্রোজটা আছে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে সেটা খুব সুন্দর করে পড়বো। সবাইকে বলবো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হও তোমরা কিন্তু আমাকে বলতে পারো। যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা যদি চাও ইউটিউবে আমাকে ফলো করতে পারো, চ্যানেলের নাম কিন্তু বিংলিশ একাডেমি। চলো সুন্দর করে পড়ি এবং কোথায় কি আছে ভালো করে দেখে নি। প্রবলেম হলে আবারও বলছি তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আচ্ছা শুরু করা যাক। হ্যাঁ, তো স্ট্রং রুটস তো দেখো সেই প্রত্যেক দিন আমরা যেমনটা করি আজকেও সেই সেম একই কাজটা করব। প্রথমে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবো দুটো তিনটে স্লাইডের মধ্যে দিয়ে। দেখো এবার বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবনে কিছু কিছু ব্যক্তিদের ব্যক্তিত্বটা এমনভাবে ফুটে থাকে যে আমরা কখনোই কিন্তু তাকে ভুলতে পারি না। যখনই কোনো নৈতিকতার প্রশ্ন আসবে, যখনই কোনো মনুষ্যত্বের প্রশ্ন আসবে, যখনই কোনো কর্তব্যবোধের প্রশ্ন আসবে, যখন কোনো আধ্যাত্মিকতার প্রশ্ন আসবে, যখন সায়েন্স বিজ্ঞানের প্রশ্ন আসবে এবং প্রযুক্তির প্রশ্ন আসবে, এপিজে আব্দুল কালাম কিন্তু আমাদের মাথায় চলে আসবে। এবং এই রকমই একজন ব্যক্তিত্ব কিন্তু ছিলেন এপিজে আব্দুল কালাম, যার মধ্যে কিন্তু মনুষ্যত্ব, ব্যক্তিত্ববোধ এবং আমরা বলতে পারি যে দয়া এবং কর্তব্যবোধ, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ভরপুর ছিলেন এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন, অনুপ্রেরণার হিসেবে কাজ করে। ক্লিয়ার? তো তাকে আমরা কখনোই ভুলতে পারবো না, এতটাই কিন্তু প্রসিদ্ধ ব্যক্তিত্ব তিনি ছিলেন। তো দেখো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা এখান থেকে একদম সিম্পল একটা প্রোজ, এর মধ্যে দিয়ে এপিজে আব্দুল কালাম কিন্তু আমাদের কয়েকটা মেসেজ দিয়েছে যেটা আমাদের জীবনে চলার পথে আমাদের সকলেরই কিন্তু মনে রাখা উচিত। ক্লিয়ার? যদি আমরা সৎ পথে থেকে ভালো একটা মানুষ হতে চাই তাহলে তার দেওয়া এই বার্তাগুলো ছাড়া কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না, চলতে পারবো না। ঠিক আছে? সবসময় কিন্তু তার এই সমস্ত লার্নিংসগুলোকে, টিচিংসগুলোকে, লার্নিং বলবো না, টিচিংস, তার সমস্ত টিচিং বা লেসেন্সগুলোকে আমাদের কিন্তু সাথে করে নিয়ে চলতে হবে। ক্লিয়ার? তো এইবার বিষয়টা দেখো কি বলতে চেয়েছে। তো পুরোপুরি কিন্তু এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল আমরা বলতে পারি একটা স্টোরি। তো আগে দেখো কি বলছে আমরা দেখে নিই। বলছে স্ট্রং রুটস কামস ফ্রম, বলছে স্ট্রং রুটস এটা একটা ছোট্ট অংশ, একটা প্রোজ যেটা এসেছে বা যেটা আসে ফ্রম দ্য অটোবায়োগ্রাফিক্যাল বুক উইংস অফ ফায়ার। তো উইংস অফ ফায়ার যে বইটা তিনি লিখেছিলেন 1999 মানে 1999 খ্রিস্টাব্দে, সেখান থেকে ছোট্ট একটা অংশ নেওয়া হয়েছে, স্ট্রং রুটস নাম দেওয়া হয়েছে এবং আমাদের সিলেবাসে রয়েছে। ক্লিয়ার? এবার লিখেছে কে? বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। ক্লিয়ার? এবং তিনি কে ছিলেন? দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে আমাদের যে পূর্ববর্তী বা আগের আমাদের কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতবর্ষের। ওকে, দিস চ্যাপ্টার ফোকাসেস অন কালামস আর্লি লাইফ। এবং এখান থেকে তোমাদের আমি একটা প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের। ক্লিয়ার? দ্য চ্যাপ্টার ফোকাসেস অন কালামস আর্লি লাইফ, বলছে এই চ্যাপ্টারটা পুরোপুরি যেহেতু অটোবায়োগ্রাফিক্যাল, আত্মজীবনীমূলক একটা চ্যাপ্টার, পুরোপুরি কিন্তু আব্দুল কালামের যে আর্লি লাইফ, তার যে প্রারম্ভিক জীবন, সেই জীবনকে ফোকাস করেছে এই চ্যাপ্টারটা। ইন রামেশ্বরম, তিনি রামেশ্বরমে থাকতেন, তারা তামিলনাড়ু রামেশ্বরম নামে একটা জায়গা ছিল, সেখানে তারা থাকতো। অ্যান্ড হাইলাইটস, এবং তুলে ধরে দ্য ভ্যালুজ, মূল্যবোধ, অ্যান্ড ইনফ্লুয়েন্সেস, এবং প্রভাব, যে সমস্ত মূল্যবোধ, যে সমস্ত প্রভাবগুলো দ্যাট শেপড হিজ পার্সোনালিটি অ্যান্ড থিঙ্কিং, তার যে ব্যক্তিত্ব এবং তার যে চিন্তাধারা, মানে শৈশবকালে তিনি তার ফ্যামিলির কাছ থেকে, তার বিশেষ করে স্পেশালি তার বাবার কাছ থেকে যে সমস্ত মূল্যবোধগুলো তিনি পেয়েছেন এবং যে সমস্ত বাবার প্রভাব তার উপরে পড়েছে, সেই প্রভাব এবং মূল্যবোধ কিন্তু তার চরিত্র এবং তার চিন্তাভাবনাকে গড়ে তুলেছে। যদি আমরা বলি না যে, আমরা সময় বলি যে বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে, এটা কিন্তু একদম ঠিক কথা। বাবা মা যদি নৈতিক হন, ছেলে মেয়েকে কিন্তু নৈতিকতায় শেখাবেন এবং ছেলে বড় হয়ে কিন্তু নৈতিকই হবে। ক্লিয়ার? তো এখানেও কিন্তু তার একটা বিরাট বড় পরিচয় আমরা পেয়ে থাকি যে এক বাবা মায়ের কাছ থেকে, বিশেষ করে বাবার কাছ থেকে কিন্তু কতটা মূল্যবোধ এবং কতটা প্রভাবিত হয়ে কিন্তু একটা সম্পূর্ণ কমপ্লিট ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন এপিজে আব্দুল কালাম, এবং সেটা আমরা জানতে পারবো ধীরে ধীরে। চলো নেক্সট কি বলছে দেখেনি। বলছে ক্যারেক্টার ফরমেশন, তার যে চরিত্র, সেই চরিত্রটা কিভাবে গঠন হলো, এবং এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে এই যে
প্রোস্টার নামটা স্ট্রং রুটস দিয়েছে, শক্তিশালী একটা শিকড় দিয়েছে, ঠিক আছে। এই নামকরণটাও যে কতটা যথার্থ আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। কি বলছে দেখে না, বলছে স্ট্রং রুটস টেলস আস, এই যে প্রোস্টার এটা আমাদেরকে বলে কালামস চাইল্ডহুড, কালামের যে শৈশবকাল সেটা সম্পর্কে আমাদের বলে। ফ্যামিলি এনভায়রনমেন্ট, পরিবারের যে পরিবেশ ছিল সেই পরিবেশ সম্পর্কে আমাদের বলে। অ্যান্ড হিজ ফাদার্স ইনফ্লুয়েন্স, তার বাবার যে প্রভাব পড়েছিল তার উপরে সেইটা সম্পর্কে বলে। এবং এই যে বিষয়গুলো ফ্যামিলি এনভায়রনমেন্ট, হিজ ফাদার্স ইনফ্লুয়েন্স, শৈশবকাল, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল ডেভেলপ, গড়ে তুলতে, বিকশিত করতে স্ট্রং ভ্যালুস, তার নিজের মধ্যে একটা শক্ত মূল্যবোধ তিনি গড়ে তুলেছিলেন, কঠিন একটা মূল্যবোধ গড়ে তুলেছিলেন, ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ গড়ে তুলেছিলেন, অ্যান্ড স্পিরিচুয়াল আউটলুক, এবং তার একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তিনি গড়ে তুলেছিলেন বাবার এই প্রভাব এবং মূল্যবোধের দ্বারা। এবং সেইগুলো মধ্য দিয়ে কিন্তু ফর্মিং দ্য স্ট্রং রুটস অফ হিজ ক্যারেক্টার্স। এবং এই যে জিনিসগুলো, যে ডিসিপ্লিন, যে ভ্যালুজ, স্ট্রং ভ্যালুজ এবং স্পিরিচুয়াল আউটলুক, এই আউটলুকগুলো কিন্তু তার যে চরিত্রের যে শিকড়, সেই শিকড়টাকে কিন্তু স্ট্রং করেছিল। তাই বলেছে দ্য স্ট্রং রুটস অফ হিজ ক্যারেক্টার ওয়াজ ডেভেলপড, ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড ভ্যালুস হি গট ফ্রম হিজ ফাদার। তাহলে বিষয়টা কি, দেখো বিষয়টা হচ্ছে এই যে বাবার কাছ থেকে পাওয়া যে প্রভাব এবং বাবার যে মূল্যবোধ তার মধ্যে কিন্তু সঞ্চালিত হয়েছিল, এই বিষয়গুলো তার চরিত্রের শিকড়টাকে মজবুত করেছিল। তাই সেখান থেকে দেখতে গেলেও আমি বললাম যে এর যে নামকরণ স্ট্রং রুট সেটা কিন্তু যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট আমরা বলতে পারি। ক্লিয়ার? এবং কেন স্ট্রং রুটস বলেছে আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম। ওকে, নেক্সট কি বলছে এখান থেকে, এই যে প্রোস্টটা, এখান থেকে আমরা কি মোরাল লেসন পাবো, নৈতিক কি শিক্ষা আমরা এখান থেকে পাবো। একদম সিম্পল, সুন্দর করে দেখো, যেটা আমাদের বললাম যে সবার জীবনের কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত, এইভাবেই কিন্তু চলা উচিত আমাদের। বলছে রেসপেক্ট অল রিলিজিয়ন্স, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট, সম্মান দিতে হবে, একই রকমভাবে দেখতে হবে। অ্যান্ড বিলিভ ইন ইউনিটি, এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে একতায়, যে আমরা সবাই এক, আমাদের ধর্ম আলাদা আলাদা হতে পারে, আমাদের বিশ্বাসটা এক একজনের এক এক রকম স্পিরিচুয়াল বিলিফ আমাদের থাকতে পারে, রিলিজিয়াস বিলিফ থাকতে পারে, কিন্তু আমরা এক, এই একতায় আমাদেরকে কিন্তু বিশ্বাস রাখতে হবে। তিনি বলেছিলেন ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট পয়েন্টে বলছে স্টে হাম্বল, আমাদের সবসময় বিনয়ী থাকতে হবে। অ্যান্ড গ্রাউন্ডেড, একদম সাদা মাটা, মাটির সাথে মিশে থাকতে হবে, মাটির মানুষ, ঠিক আছে, মানে পা সবসময় আমাদের মাটিতে থাকবে। নো ম্যাটার হাউ হাই ইউ রাইজ, তুমি কত বা যতই উঁচুতে উঠে যাও না কেন সেটা কিন্তু কোনো বিষয় নয়, তোমাকে সবসময় বিনয়ী, নম্র, ভদ্র, মানুষের প্রতি ভালো আচরণ করতে হবে, সবাইকে ইকুয়াল রেসপেক্ট করতে হবে, সে তুমি যতই উপরে উঠে যাও না কেন, তোমার পদ যতই বড় হোক না কেন, ঠিক আছে। তিনি কিন্তু আমাদেরকে এটাও শিখিয়েছেন এপিজে আব্দুল কালাম। নেক্সট কি বলছে আমাদের দেখতে হবে, বলছে কি দেখো, বলছে লেট ইয়োর অ্যাকশনস বি গাইডেড বাই ইন্টিগ্রিটি নট ম্যাটেরিয়াল গেইন, বলছে তোমার যে কাজ, সেই কাজগুলো সবসময় কিন্তু পরিচালিত হবে কার দ্বারা, তোমার মধ্যে যে একটা ইন্টিগ্রিটি আছে, একটা ঐক্য আছে, একটা একতা আছে, সবার সঙ্গে মিলেমিশে থাকার যে মনোভাব, যে মোরালিটি, বুঝতে পেরেছো, সেইগুলো কিন্তু তোমার কাজকে পরিচালিত করবে। মানে তোমার কাজের মধ্যে সবসময় একটা মিলমিশ বিষয়টা ফুটে উঠবে, সবাইকে নিয়ে কাজ করার, সবার সঙ্গে একসঙ্গে ভালোবাসা দিয়ে এবং ভালোভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, এই রকমভাবে কিন্তু তোমার কাজগুলো যেন এই বিষয়গুলো প্রকাশ পায় তোমার কাজের মধ্যে দিয়ে, ঠিক আছে। নট ম্যাটেরিয়াল গেইন, তোমার কাছে কী কী জিনিসপত্র আছে, তোমার কাছে ধরো একটা বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র তোমার বাড়িতে আছে, এই জিনিসগুলোর প্রভাব যেন তোমার চরিত্রে কখনোই না পড়ে, বুঝতে পারছো। তোমার কাছে যতই ম্যাটেরিয়াল পজিশন থাকুক না কেন, তোমার কাজের মধ্যে যেন সবসময় একটা বিনয়ী ভাব ফুটে উঠবে, বুঝতে পারছো, একটা তোমার মধ্যে একটা অ্যামিকেবিলিটি থাকবে, বন্ধুত্বপূর্ণ ভাব থাকবে, একটা ইন্টিগ্রিটি থাকবে, একটা মিলমিশ ভাব থাকবে সকলের সাথে। ওকে, এ একটা। আর নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে আমাদের সবসময় কী করতে হবে, সিক নলেজ, আমাদের জ্ঞানের সন্ধান করতে হবে, জ্ঞান খুঁজতে হবে, উইথ আ কিউরিয়াস অ্যান্ড ওপেন মাইন্ড, একদম উন্মুক্ত মনা, খোলা মনে এবং সবসময় একটা উদ্গ্রীব উৎসুক ভাব নিয়ে আমাদের কিন্তু জ্ঞানের সন্ধান করতে হবে, নলেজের সন্ধান করতে হবে, সবসময় নতুন জিনিস খুঁজতে হবে। যেমনটা কিন্তু আমরা ইউলিসিসেও পেয়েছি, টেনিসনের লেখা ইউলিসিস কবিতাতেও কিন্তু আমরা পেয়েছি যে ইউলিসিস তিনি বয়স হয়ে গেছেন, তা সত্ত্বেও কিন্তু তাকে আটকে রাখা যাচ্ছে না, সে কিন্তু জ্ঞানের খোঁজে, একদম লিমিটলেস জ্ঞানের খোঁজে সবসময়
তার জীবনটাকে কাটাতে চান, অলসতার মধ্যে দিয়ে কাটাতে চান না। সেই সেম কথা কিন্তু আমরা এখানেও কিন্তু আমরা পেলাম, যে কথাটা টেনিসন বলেছেন ইউলিসিসের মধ্যে দিয়ে, ঠিক এইখানেও কিন্তু এপিজে আব্দুল কালামও বলছে আমাদের সবসময় জ্ঞানের সন্ধান করতে হবে এবং মনটাকে রাখতে হবে ওপেন, খোলা, নতুন কিছু শিখলেই গ্রহণ করে নেবো এবং কিউরিয়াস, সবসময় আমাদের মধ্যে একটা কৌতূহল থাকবে শেখার, নতুন কিছু জানার। ঠিক আছে, নেক্সট এবার আমরা কিন্তু সরাসরি টেক্সটে চলে যাব। টেক্সটটা কি বলছে দেখে নেব, সুন্দর করে ছবির সঙ্গে রিলেট করে আমাদের কিন্তু পড়তে হবে। কি বলছে দেখে নাও, একদম সিম্পল। তো যে জিনিসগুলো আমরা শিখলাম, এই যে মোরাল লেসেনগুলো উনি দিলেন, তো এই মোরাল লেসেন্সগুলো কিন্তু এপিজে আব্দুল কালাম তার ফ্যামিলির থেকে, তার পরিবারের থেকে, বিশেষ করে তার বাবার থেকে, তার মায়ের কাছ থেকে কিন্তু তিনি পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন, কিভাবে তার চরিত্র গড়ে উঠেছে, তখন সেই বিষয়টা আমরা দেখবো। একদম সিম্পল। বলছে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। একদম সিম্পল। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, বলছে ওই যে দ্বীপের যে শহর রামেশ্বরম নামক যে শহরটা, সেটা একটা দ্বীপের শহর, দ্বীপের মতো শহর, এবং সেটা কোথায় ছিল? ইন দ্য আর্টসওয়াইল, মানে পূর্ববর্তী যে মাদ্রাস স্টেট, সেই মাদ্রাস স্টেটে কিন্তু এই রামেশ্বরম যে দ্বীপের শহরটা ছিল। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, আর্টসওয়াইল মানে হচ্ছে প্রিভিয়াস বলতে পারি, পূর্ববর্তী, আগের বলতে পারি। ওকে, এবার কি বলছে, মাই ফাদার, আমার বাবা, যার নাম ছিল জয়নুল আবদিন, বাবার নাম ছিল জয়নুল আবদিন, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন, বাবার কিন্তু বেশি একটা পুঁথিগত শিক্ষাও ছিল না আমার বাবার। ক্লিয়ার? ফলো করবে ছবিটা। বাবার কিন্তু বেশি পুঁথিগত শিক্ষাও ছিল না, নর মাচ ওয়েলথ, বেশি ধনসম্পদও ছিল না। ডেসপাইট, কিন্তু তা সত্ত্বেও, আমার বাবার এই যে বেশি পুঁথিগত শিক্ষাও ছিল না, ধনসম্পদ ছিল না, এগুলো সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলো সত্ত্বেও, ঠিক আছে, ডিফিকাল্টিস সত্ত্বেও, হি পজেসড, তিনি দখল করেছিলেন, অর্জন করেছিলেন, গ্রেট ইননেট উইজডম, তার অভ্যন্তরীণ যে ভেতরের বা অন্তরের যে একটা জ্ঞান, তিনি কিন্তু জ্ঞান অর্জন করেছিলেন। যে বলে যে পুঁথিগত শিক্ষা কিন্তু মানুষকে শিক্ষিত করতে পারে না, আসল শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা, জ্ঞানের শিক্ষা, আভ্যন্তরীণ শিক্ষা। ঠিক আছে, এটা কিন্তু কোনো পুঁথিগত শিক্ষা তোমাকে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে সৎ পথে চলছো, ভালো জিনিসটা শিখছো, ভালো খারাপের মধ্যে ভেদাভেদ বুঝছো, এই শিক্ষাটাই বলছে আসল শিক্ষা। তাই বলছে আমার বাবার ধনসম্পদ এবং প্রথাগত শিক্ষা না থাকলেও আমার বাবার মধ্যে আভ্যন্তরীণ জ্ঞান বোধ বিশাল ছিল, কিন্তু বুঝতে পারছো, একটা বিরাট পরিমাণ ছিল। অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, একদম তাই, আমরা শিক্ষিত হচ্ছি, বড় হচ্ছি, অনেক জ্ঞান অর্জন করছি, কিন্তু আমাদের মধ্যে দয়াবোধ নেই। অন্য কাউকে দেখলে আমাদের মনের মধ্যে দয়া হয় না। ঠিক আছে, আমরা সবসময় একে অপরকে হিংসার চোখে দেখি, সবসময় অন্যকে কি করে ছোট করব, অন্যকে কিভাবে ষড়যন্ত্র করে নিচে দাবিয়ে রাখবো, বড় হতে দেব না, অসম্মান করব। ঠিক আছে, এই সমস্ত কাজে আমরা লিপ্ত। তাই বলছে কিন্তু আমার বাবা ছিল কিন্তু জেনারাস, খুবই দয়াবান, তার যে স্পিরিট, তার যে মেজাজ, তার যে স্বভাব, সেই স্বভাবের মধ্যে সবসময় জেনারোসিটি ফুটে উঠতো, দয়া ফুটে উঠতো সকলের প্রতি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার একজন আদর্শ সহধর্মিণী ছিল, ইন মাই মাদার, এবং আমার মায়ের মধ্যে, ঠিক আছে, যার নাম ছিল কি আশিয়াম্মা। তাহলে আমার মা ছিল একদম আদর্শ সহধর্মিণী কার? আমার বাবার। ঠিক আছে, বাবার নাম জয়নুল আবদিন, মার নাম আশিয়াম্মা। অলরাইট, বলছে আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, আমি মনে করি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, মানে আমার মনে পড়ে না একদম সঠিক সংখ্যক মানুষজন, শি মানে আমার মা, ফেড খাওয়াতেন, এভরি ডে প্রত্যেক দিন। ঠিক আছে, মানে আমার মনে পড়ে না আমার মা প্রত্যেক দিন কত সংখ্যক মানুষজন আমাদের বাড়িতে আমার মা খাওয়াতেন, রান্নাবান্না করে, ঠিক আছে, পরিবেশন করে সেই খাবার দাবারগুলো, এটা আমার মনে পড়ে না এক্স্যাক্ট। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি একেবারেই নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোকজন খেত উইথ আস, আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে বলতে চেয়েছে যে আমাদের বাড়িতে অনেকজন লোক খেত প্রত্যেক দিন, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে পড়ে না, কিন্তু আমার এটা সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত যে অনেক বেশি বাইরের লোকজন আমাদের বাড়িতে প্রত্যেক দিন খেত, আমাদের ফ্যামিলির লোকজন একসঙ্গে করলে যত না লোক হবে তার থেকে অনেক বেশি বাইরের লোক আমাদের বাড়ি খেত। ক্লিয়ার? তো সিম্পল, এখান থেকে সুন্দর একটা আইডিয়া আমরা পেলাম, সুন্দর একটা ইমেজ আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন এপিজে আব্দুল কালাম। নেক্সট কি বলছে দেখে নাও, বলছে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড, বলছে আমার পিতামাতাকে বা পিতামাতা বিরাট বিস্তৃতভাবে
বিরাটভাবে কিন্তু সম্মানিত হতেন বা সম্মান পেতেন অ্যাজ অ্যান আইডল কাপল, একটা আদর্শ কাপল হিসেবে, যুগল হিসেবে, স্বামী স্ত্রী হিসেবে, ঠিক আছে, মানে আমাদের এরিয়াতে যেখানে আমরা থাকতাম। ওকে, বলছে মাই মাদার্স লাইনেজ, মানে আমার মায়ের যে বংশটা ছিল, এখানে লাইনেজ মানে বংশ, আমার মায়ের বংশটা ছিল দ্য মোর ডিস্টিংগুইশড, মানে বলতে চেয়েছে বাবার থেকে মায়ের যে বংশটা সেটা অনেকটা ডিস্টিংগুইশড, মানে আলাদা ছিল। এবার কোন দিক থেকে? একটু বিশেষ ছিল, বিশিষ্ট ও তাপূর্ণ ছিল। কেন? বলছে ওয়ান অফ হার ফোর বিয়ার্ডস, মানে আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজন, হ্যাভিং বিন বেস্টোড, তাকে অর্পণ করা হয়েছিল, দেওয়া হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। মানে আমার মায়ের বংশটা বাবার বংশের থেকে একটু আলাদা কেন ছিল? কারণ আমার মায়ের বংশধরদের একজনকে, পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা কি হয়েছিল, যে বাহাদুর টাইটেলটা দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অলরাইট, এবার নেক্সট, এখান থেকে সুন্দর একটা আইডিয়া আমরা পেলাম। নেক্সট কি বলছে দেখো, বলছে যে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, বলছে আমার বাবা মায়ের অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আই ওয়াজ ওয়ান, একজন, অফ মেনি চিলড্রেন, ঠিক আছে। এবং বলছে আ শর্ট বয়, একটা ছোট্ট বালক ছিলাম আমি, উইথ রাদার, বরং, উইথ মানে সাথে, বরং কিসের সাথে? আনডিস্টিংগুইশড লুকস, মানে বিশেষ তেমন আমাকে বিশেষ কিছু দেখতে ছিল না। আনডিস্টিংগুইশ মানে আলাদা করতে পারবে না কেউ দেখে, যে খুব সুন্দর গায়ের রং, খুব সুন্দর লম্বা, বিরাট লম্বা, বা খুব সুন্দর বলিষ্ঠ, ঠিক আছে, তো পেশিবহুল, এরকম নয়। আমি খুব ছোট্টখাট্ট একজন মানুষ ছিলাম, দেখে কেউ পৃথক করতে পারবে না, এইরকম এক ধরনের মানুষ আমি ছিলাম। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমি কিন্তু লম্বা চওড়া এবং সুন্দরী বা সুন্দর মা বাবার কাছে আমি জন্মগ্রহণ করেছিলাম। মানে মা বাবাকে খুব সুন্দর ছিল, কিন্তু আমি আনডিস্টিংগুইশ ছিলাম, আমাকে অত ভালো দেখতে ছিল না, এটা তিনি বলতে চেয়েছেন। ক্লিয়ার? তো এখান থেকে আরেকটু বলে রাখি, সৌন্দর্য কিন্তু মানুষের শারীরিক দিক থেকে বিচার হয় না। শারীরিক সৌন্দর্যটা সৌন্দর্য নয়, মনের বা অন্তরের সৌন্দর্যটাই কিন্তু বড় সৌন্দর্য। বুঝতে পেরেছো? তোমার যোগ্যতা, তোমার গুণ, এগুলো কিন্তু বিচার করবে তুমি কতটা সুন্দর। ওকে, নেক্সট কি বলছে দেখে নাও, বলছে উই লিভড ইন আওয়ার অ্যানচেস্ট্রাল হাউস, বলছে আমরা বাস করতাম আমাদের যে পূর্বপুরুষদের পৈতৃক যে বাড়ি, সেই বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ড, যেটা তৈরি করা হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি করা হয়েছিল কিন্তু 1900 শতকের মিডলের দিকে, মাঝের দিকে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস বা পাক্কা হাউস বলতে পারো। এটা ছিল বিশাল, পরিষ্কারভাবে বলতে গেলে এটা একদম বিরাট একটা হাউস ছিল, পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, বলছে কলি, চুন এবং ইট দিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি ছিল। এবং কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? যে 19th সেঞ্চুরির মিডলের দিকে, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তারা থাকতো কোন বাড়িতে? অ্যানচেস্ট্রাল হাউসে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মাথায় রেখে রেখে চলতে হবে। অলরাইট, বলছে এবং সেটা কোথায় ছিল? অন দ্য মস্ক স্ট্রিট, সেই মস্ক স্ট্রিটের পাশে, এটা হচ্ছে অ্যাড্রেস, বলছে মস্ক স্ট্রিটের পাশে, ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটের পাশে কিন্তু আমাদের বাড়িটা ছিল। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার কেন বলেছে? অস্টিয়ার মানে কিন্তু কঠোর, এবং কঠোর কোন দিক থেকে? অ্যাটিটিউডের দিক থেকে, ডিসিপ্লিনের দিক থেকে, ম্যানারের দিক থেকে। মানে আমার বাবা, সে বাবা কিন্তু খুবই অস্টিয়ার ছিল, তার অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, তিনি কিন্তু খুবই ডিসিপ্লিন, মানে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে খুবই কঠোর ছিলেন, একদম কঠোর নিয়ম নীতির মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতেন। সেই কারণে বলতে চেয়েছে অস্টিয়ার ফাদার, আমার যে বাবা ছিল সেই বাবা। অস্টিয়ার কেন বলে দিলাম, কঠোর পিতা, ঠিক আছে। এবং কঠোর কোন দিক থেকে? সেটা কিন্তু বললাম যে নিয়ম নীতি, শৃঙ্খলা, ম্যানার, স্বভাব, এই সমস্ত দিক থেকে একদম শৃঙ্খলাবদ্ধতা পূর্ণ জীবনযাপন করতেন। তাহলে ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস, এবং কেন অস্টিয়ার বলেছে তাকে বুঝতে পারবে। বলছে অপ্রয়োজনীয় আরাম অ্যান্ড লাক্সারিজ, আমোদ প্রমোদগুলোকে তিনি অ্যাভয়েড করে চলতেন, এই দিক থেকে বলেছে। যেটুকু দরকার সেটুকুই তিনি কিন্তু ব্যবহার করতেন, যে অপ্রয়োজনীয় আরাম, আমোদ প্রমোদ, এগুলো থেকে এড়িয়ে চলতেন বা এগুলো থেকে দূরে থাকতেন আমার বাবা। সেই কারণে অস্টিয়ার বলেছেন, ঠিক আছে। একটা ডিসিপ্লিনড লাইফ, যে আমার এইটুকুই প্রয়োজন, এর থেকে বেশি কিন্তু আমার প্রয়োজন নেই, যেটা আমরা এখন পছন্দ করি, লোকজনকে দেখাতে পছন্দ করি, ঠিক আছে। আমাদের প্রয়োজন না হলেও লোককে, সমাজকে দেখাতে হবে, এবং যে কারণে আমার একটা ভ্যালু বাড়বে সমাজে। এই আর কি দেখনদারির সমাজে আমরা কিন্তু এখন বয়ে চলেছি। অলরাইট, তো এপিজে আব্দুল কালামের বাবা অমনটা ছিলেন না, সেটাই বলতে চেয়েছেন, ঠিক আছে।
বলছে হাউএভার যাই হোক না কেন অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, কিন্তু তা সত্ত্বেও সমস্ত প্রয়োজনগুলো কিন্তু পূরণ করা হতো বা বাবা পূরণ করতেন, সরবরাহ করতেন পরিবারের, ঠিক আছে, কিছু প্রয়োজন হলে সব কিছুই থাকতো আমাদের। এবং সেগুলো কিসের কোন কোন জিনিসের কথা বলেছে? ইন টার্মস অফ ফুড, খাবারের কোনো অভাব ছিল না, মেডিসিন ওষুধপত্রের কোনো অভাব ছিল না, আর ক্লোদিং পোশাক পরিচ্ছদের তো কোনো অভাবই ছিল না, ঠিক আছে, মানে কোনো অভাব রাখতেন না, কিন্তু অপ্রয়োজনীয় যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু বাবা এড়িয়ে চলতেন। অলরাইট, ইনফ্যাক্ট এমনকি আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, যে আমার একটা খুবই সিকিওর নিরাপদ একটা জীবন ছিল, শৈশবকাল ছিল, সেটা ম্যাটেরিয়ালি হোক, বস্তুগত দিক থেকে হোক, ভৌতিক বা বস্তুগত জিনিসপত্রের দিক থেকে হোক, অ্যান্ড ইমোশনালি, মানে ইমোশন মানে কি, আবেগ মানে ভালোবাসার দিক থেকে হোক, আমাকে সবাই ভালোবাসতো, সবাই পছন্দ করতো, খুবই স্নেহ করতো, ঠিক আছে, বাবা মা সবাই। তাই বলছে তাহলে আমার একটা খুবই নিরাপদ শৈশবকাল আমি কাটিয়েছি, সেটা ম্যাটেরিয়ালি জিনিসপত্রের দিক থেকে হোক বা ইমোশনের দিক থেকে হোক। ক্লিয়ার? নেক্সট এবার কি বলছে দেখো, ভেরি ইন্টারেস্টিং এই প্যাসেজটাও বলছে, আই নর্মালি, আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর, মেঝের ওপরে বসে, অফ দ্য কিচেন, রান্নাঘরের, শি উড প্লেস আ ব্যানানা লিফ, তিনি পাততেন একটা কলা পাতা, আগেকার দিনের মানুষরা কলা পাতায় খেত, তাই বলছে তিনি একটা কলা পাতা আমার সামনে পেতে দিতেন, বিফোর মি, অন হুইচ, যার ওপরে, শি দেন, তিনি তারপর, মানে মা তারপর, ল্যাডল, ল্যাডল মানে হচ্ছে হাতা, দেখো LADLE, এই ল্যাডল মানে হচ্ছে হাতা, আর এখানে ল্যাডলকে ভার্ব হিসেবে ইউজ করেছে, যে অন হুইচ, সেই কলাপাতার ওপরে তিনি তখন তারপর ল্যাডল বোঝাই করতেন বা পরিবেশন করতেন হাতা দিয়ে, রাইস কি দিতেন, কি পরিবেশন করতেন, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক, সুগন্ধি, সাম্বার, সাম্বার হলো মানে বলতে পারি যে আমরা মুসুর ডাল খাই, মুসুর ডাল, সেই মুসুর ডাল এবং ভেজিটেবল দিয়ে একটা ডিশ তৈরি করা হয়, সেটাকে সাম্বার বলা হয়, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ায় খুব ফেমাস। তাই বলছে অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প, এক ধরনের বিভিন্ন বৈচিত্র্যের শার্প, হোমমেড, বাড়িতে তৈরি, পিকল, আচার, এবং এই আচারকে শার্প কেন বলেছে? শার্প মানে হচ্ছে ঝাঁঝালো, মানে স্পাইসি, এক ধরনের বাড়িতে তৈরি পিকল, আচার দিতেন, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডোলপ মানে একদলা কি দিত? একদম সতেজ নারকেলের চাটনি। তাহলে কি কি দিত দেখো, নারকেলের চাটনি দিত, ডোলপ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে। তাহলে প্রথমে কলার পাতা রাখতো রান্নাঘরে, আমি মায়ের সঙ্গে একদম মেঝের ওপরে বসে খেতাম, আমার সামনে মা একটা কলা পাতা রাখতো, ছবি দেখলে বুঝতে পারবে, কলা পাতার ওপরে, তারপরে আমার মা কি দিত? রাইস দিত, আর কি ছিল সেখানে? কিন্তু অ্যারোমেটিক সাম্বার ছিল, বললাম অ্যারোমেটিক সাম্বার মানে একটা তোমার মসুর ডাল এবং সবজি, ভেজিটেবল দিয়ে বানানো একটা রেসিপি বলতে পারি আমরা। ভ্যারাইটি অফ শার্প, যে বিভিন্ন বৈচিত্র্যের তোমার ঝাঁঝালো, বললাম ঝালযুক্ত, স্পাইসি, হোমমেড পিকল, আচার দিত বাড়িতে তৈরি, অ্যান্ড একদলা নারকোলের চাটনি, ঠিক আছে, একদম সতেজ ফ্রেশ। এই হচ্ছে খাবার দাবার ছিল। নেক্সট, তো বুঝতে পারো সাউথ ইন্ডিয়ান খাবার যেমনটা হয়। অল রাইট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য শিবা টেম্পল, যে শিব মন্দিরটা ছিল, উইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, বলছে আমাদের রামেশ্বরমে একটা বিশাল শিব মন্দির ছিল, দেখলে বুঝতে পারবে এই শিব মন্দিরটা আমাদের রামেশ্বরমকে কিন্তু বিশাল ফেমাস করেছিল, বিখ্যাত করেছিল, কাদের কাছে? তীর্থযাত্রীদের কাছে, পিলগ্রিমসদের কাছে। ওয়াজ অ্যাবাউট, এটা ছিল, এই মন্দিরটা ছিল অ্যাবাউট 10 minutes ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। আওয়ার লোক্যালিটি, আমাদের লোক্যালিটিটা ছিল কি? ওয়াজ প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি মানে মেইনলি, প্রধানত মুসলিম, মানে মুসলিম পরিবার বা এলাকা ছিল, বেশিরভাগ সমস্ত মানুষজনরাই মুসলিম ছিল সেখানে। তাই বলছে আমার লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট কিন্তু দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছ? তার মানে মসজিদ এবং মন্দির একই জায়গায় ছিল, হিন্দু মুসলিম একসঙ্গে কিন্তু বসবাস করতো, এবং সেটা অ্যামিকেবলি, বন্ধুত্বপূর্ণের সঙ্গে যাবো আমি সেটা বলবো। তাহলে সেখানে অনেক হিন্দু পরিবারই ছিল এবং পরিবারও ছিল, লিভিং, তারা বাস করতো অ্যামিকেবলি, বন্ধুত্বের সাথে, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের যে প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে তারা থাকতো, এই দুই ধর্মের লোকজন। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, সেখানে একটা বিশাল পুরনো মস্কও ছিল, মসজিদও ছিল, দেখো ছবি দেখলে বুঝতে পারবে, ইন আওয়ার লোক্যালিটি, আমাদের এই পার্শ্ববর্তী এলাকায়, ওয়্যার, যেখানে মাই ফাদার উড টেক মি, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত,
ফর ইভিনিং প্রেয়ার, সন্ধেবেলার প্রার্থনার জন্য কিন্তু আমাকে নিয়ে যেত প্রত্যেক দিন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার একেবারে ক্ষীণতম কোনো ধারণা ছিল না অফ দ্য মিনিং, অর্থ অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স, ওই যে অ্যারাবিক ভাষার যে প্রার্থনা যেটা চ্যান্টেড করা হতো, স্তব করা হতো, গাওয়া হতো, তার একদম ক্ষীণতম মিনিংও আমি কিন্তু বুঝতাম না, ঠিক আছে। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি পুরোপুরি এই বিষয়ে শিওর ছিলাম, নিশ্চিত ছিলাম, রাজি ছিলাম দ্যাট দে রিচড গড, সেই প্রার্থনাগুলো কিন্তু ভগবানের কাছে পৌঁছতো। তাহলে বিষয়টা এখানটা আমাদের একটু হালকা করে বুঝতে হবে যে আমাদের এরিয়াটা কিন্তু প্রধানত মুসলিম এরিয়া ছিল, সেখানে কিন্তু তা সত্ত্বেও অনেক হিন্দু পরিবারও ছিল। সেই হিন্দু পরিবারটা তাদের যে প্রতিবেশী মুসলিম যে লোকজন তাদের সঙ্গে কিন্তু অ্যামিকেবলি বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করতো, কোনো ঝামেলা অশান্তি কিছু ছিল না, ঠিক আছে। এবং কি হতো, এবং সেখানে কিন্তু মন্দির মসজিদ দুটোই ছিল, এবং পার্শ্ববর্তী এলাকায় যে মসজিদটা ছিল সেখানে আমার বাবা আমাকে প্রত্যেক দিন নিয়ে যেত প্রার্থনা করার জন্য। এবং সেই প্রার্থনার সময় বাবা যে অ্যারাবিক ভাষায় যে প্রার্থনা করতো, স্তব করতো, চ্যান্ট করতো, তার কিন্তু একদম ক্ষীণতম ধারণা আমার ছিল না সেটার অর্থটা কী, কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত ছিলাম যে বাবার ওই প্রার্থনাটা কিন্তু ভগবানের কাছে পৌঁছতো। এবং আমাদের এরিয়াটাকে ফেমাস করেছিল কে, যে শিবা টেম্পল ছিল, সেই শিবা টেম্পলটা কিন্তু তীর্থযাত্রীদের কাছে খুব ফেমাস, বিখ্যাত করে তুলেছিল আমাদের রামেশ্বরমকে। অলরাইট, এবার নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি বলছে দেখো, বলছে ওয়েন মাই ফাদার, যখন আমার বাবা কি করেছিল, কেম আউট অফ দ্য মস্ক, সেই মসজিদের বাইরে আসতো, আফটার দ্য প্রেয়ার্স, প্রেয়ারের পরে, সন্ধ্যাবেলা প্রেয়ার, সেই প্রেয়ারের পর যখন বাইরে আসতো মস্কের, মসজিদের, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, অনেক ধর্মের মানুষজন, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্যে প্রার্থনা, তার জন্য অপেক্ষা করতো বাবার জন্য, বাবা কখন মসজিদ থেকে বেরোবে, এই কারণে অনেক ধরনের লোকজন, অনেক ধর্মের লোকজন বাইরে বাবার জন্য অপেক্ষা করতো কখন বাবা বাইরে আসবে। কেন? মেনি অফ দেম, তাদের অনেকেই অফার করতো, দিত, বাউলস, বাটি অফ ওয়াটার, জলের বাটি, জল ভর্তি বাটি, টু মাই ফাদার, আমার বাবাকে, হু উড, যিনি মানে আমার বাবা, উড ডিপ, চোবাতেন, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগা, ইন দেম, তাদের মধ্যে, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন, এই জলটা, সেই জল পড়াটা, মন্ত্র দ্বারা শুদ্ধ করা জল, সেই জলটা দেন ক্যারিড হোম, বয়ে নিয়ে যেত মানুষজনেরা বাড়িতে, ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে পঙ্গু, যারা অসুস্থ, যারা ইনজিওর্ড, তাদের জন্য কিন্তু সেই জল পড়াটা নিয়ে যেত। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, আমার এটাও মনে পড়ে যে অনেক মানুষজন আমাদের বাড়িতে বেড়াতে পর্যন্ত আসতো, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, যে সুস্থ হওয়ার পরে বাবাকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে পর্যন্ত আসতো। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতো, অ্যান্ড আস্কড দেম, তাদেরকে বলতো, টু থ্যাঙ্ক আল্লাহ, যে আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই, তোমরা আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, যেই কিনা দয়াবান, যে তোমাদের এই অসুস্থতা থেকে মুক্তি দিয়েছে, আমি নই, ঠিক আছে। তাহলে বিষয়টা ভালো করে বোঝো, বাবা প্রত্যেক দিন কিন্তু এপিজে আব্দুল কালামকে প্রার্থনা করতে মসজিদে নিয়ে যেত, এবং প্রার্থনার পরে বাবা যখন বাইরে আসতো, বাইরে এসে দেখতো অনেক ধর্মের মানুষজন বাটি ভর্তি জল নিয়ে কিন্তু বাবার কাছে বাবার কাছে অফার করতো বাবাকে, এবং বাবা তখন বাবার আঙুল জলের মধ্যে চুবিয়ে একটা মন্ত্র পড়তো, এবং সেই মন্ত্র পড়া জল কিন্তু সেই লোকজনগুলো তাদের বাড়িতে থাকা অসুস্থ ব্যক্তিদের জন্য নিয়ে যেত, এবং সেই জল পড়া খেয়ে অনেকে সুস্থ হতো, এবং সুস্থ হওয়ার পরে এপিজে আব্দুল কালামের মনে পড়ে যে বাড়িতে তারা এসে কিন্তু বাবাকে ধন্যবাদ জানাতো, এবং ধন্যবাদ জানাতেই বাবা বলতো, আমাকে ধন্যবাদ জানিয়ে কোনো লাভ নেই না, বলতো যে আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আপনারা আল্লাহকে ধন্যবাদ জানান, মানে আপনাদের এই অসুস্থ থেকে মুক্তি আমি দেইনি, আল্লাহ আপনাদেরকে ঠিক করেছে। ওকে, এবার কি বলছে দেখুন, হ্যাঁ বলছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম, বলছে রামেশ্বরম যে রামেশ্বরমে যে মন্দিরটা ছিল, রামেশ্বরম টেম্পল, সেই টেম্পল শিব টেম্পল যেটা ছিল, তো সেই টেম্পলের যে হাই প্রিস্ট, সব থেকে যে উঁচু পুরোহিত ছিল, মানে প্রধান যে পুরোহিত, সেই পুরোহিত যার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, মাথায় রাখবে নামটা। তাহলে রামেশ্বরম যে শিবা টেম্পল ছিল, সেই শিবা টেম্পলের হাই প্রিস্টের নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার কিন্তু খুবই কাছের, একদম খুবই নিকটতম বন্ধু ছিল সেই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আর আমার বাবা। দেখলে ছবি দেখলে বুঝতে পারবে। ওয়ান অফ দ্য
মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের যে পরিষ্কার মেমোরিগুলো আছে তার মধ্যে একটা পরিষ্কার মেমোরি হলো এটা, কোনটা? ইজ অফ দ্য টু মেন, এই দুটো মানুষের, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই কিন্তু দুজনের ঐতিহ্যবাহী পোশাক পরে থাকতো, এবং ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা করতো। এই যে বিষয়টা, যে আমার বাবা এবং রামেশ্বরম টেম্পলের, শিব টেম্পলের, শিবা টেম্পলের যে হাই প্রিস্ট পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তারা দুজন কিন্তু নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত হয়ে একসঙ্গে বসে বিভিন্ন আধ্যাত্মিক ধার্মিক বিষয় কিন্তু আলোচনা করতো। এই বিষয়টা কিন্তু আমার যে সমস্ত শৈশবের বিষয়গুলো মনে পড়ে তার মধ্যে একটা কিন্তু বিশাল স্পষ্ট মেমোরি হচ্ছে এইটা। ওয়েন, যখন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমি যথেষ্ট বড় হলাম, টু আস্ক কোয়েশ্চেন্স, প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার, আমি জিজ্ঞেস করলাম আমার বাবাকে, অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, এই যে প্রার্থনা বাবা তুমি গিয়ে মসজিদে করো, এর প্রাসঙ্গিকতাটা কী আছে, কী প্রাসঙ্গিকতা, এর মানেটা কী? মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বলছে প্রার্থনা সম্পর্কে বাবা কোনো রহস্যময় কিচ্ছুই নেই, রাদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা কিন্তু সম্ভব করে আ কমিউনিয়ন, একটা মিলন, একটা যোগ, একটা সংযোগ সম্ভব করে, অফ দ্য স্পিরিট, মানুষের ভেতরে যে আত্মা থাকে, বিটুইন পিপল, সেই মানুষের মধ্যে যে আত্মা, সেই দুই আত্মার ব্যাকের বেশি আত্মার মিলন ঘটায় হচ্ছে এই প্রার্থনার মধ্যে দিয়ে, মানে প্রার্থনাটা মানুষের মধ্যে ভেতরে থাকা যে আত্মা, সেই আত্মার মিলনটা সম্ভব করে বা মিলন ঘটায় এই প্রার্থনা, বুঝতে পারছো? এটা রহস্যময় কিছুই নয়। এবার আরও কি বলছে বাবা, দেখো, বলছে হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলেছিলেন, বাবা বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি, তুমি তোমার এই যে শরীর, যে রক্ত মাংসে গড়া শরীর, এই শরীর থেকে অতিক্রম করে অনেক দূরে চলে যাও, বিয়ন্ড ইয়োর ফিজিক্যাল বডি, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এই যে মহাজগৎ, বিশ্ব জগতের একটা অংশে তুমি পরিণত হয়ে যাও, উইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, বলছে তুমি যখন প্রার্থনা করবে বা প্রার্থনা করো তখন তুমি তোমার শরীর থেকে অনেক দূরে চলে যাও, দূরবর্তী জায়গায় চলে যাও, শরীর থেকে বেরিয়ে তোমার আত্মাটা বাইরে চলে আসে, এবং তুমি পুরো যে মহাজগৎ, মহাবিশ্বের একটা অংশে পরিণত হও, এবং যে সত্তাটা কিন্তু কোনো ভেদাভেদ, মানুষের মধ্যে ভেদাভেদ বোঝে না, যে ধনসম্পদের ভেদাভেদ, বয়সের ভেদাভেদ, কাস্ট, যে জাতিগত ভেদাভেদ, এবং যে বিশ্বাসগত ভেদাভেদ, ও হিন্দু ও মুসলিম, এই সমস্ত ভেদাভেদ বোঝে না। মানে তিনি বলতে চেয়েছেন যে সমস্ত মানুষকে ইকুয়াল হিসেবে দেখা হয় যখন আমরা প্রার্থনা করি, এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমরা এই পুরো মহাবিশ্বের একটা সত্তায় পরিণত হই, ঠিক আছে? এবং একটা সত্তার সঙ্গে আর একটা সত্তার মিলন সম্ভব শুধুমাত্র প্রার্থনার মধ্যে দিয়ে। অলরাইট, নেক্সট কি বলছে দেখো, বলছে মাই ফাদার কুড কনভে, আমার বাবা বলতে পারতেন কমপ্লেক্স, জটিল স্পিরিচুয়াল কনসেপ্টস, যে জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলোকে তিনি বলতে পারতেন ইন ভেরি সিম্পল, খুব সহজ, ডাউন টু আর্থ তামিল, একদম সহজ সরল তামিল ভাষায় তিনি বলতে পারতেন, ঠিক আছে? জটিল যে সমস্ত আধ্যাত্মিক বিষয়গুলো ছিল আমাকে ব্যাখ্যা করতে পারতেন, বা তিনি বলতেন আর কি, তার মধ্যে সেই দক্ষতাটা ছিল। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? ইন হিজ ওন টাইম, একটা নির্দিষ্ট মানুষ বা মানুষ সম্পর্কে যে সত্যি কথা সেটা বলছেন, দেখো কোডের মধ্যে রয়েছে, বলছে ইন হিজ ওন টাইম, একজন ব্যক্তি সে নিজের যে সময়ে এখন উপস্থিত, সেই সময়ে, ইন হিজ ওন প্লেস, সে এখন বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এখন সে যে অবস্থায় আছে, তিনি এখন একজন শিক্ষক, নাকি একজন বাবা, নাকি একজন মা, নাকি একজন প্রধানমন্ত্রী, নাকি একজন মিনিস্টার, তাই বলছে যে কোনো একজন ব্যক্তি তার নিজের যে সময়, সেই সময়ে নিজের জায়গায়, যে জায়গায় তিনি এখন আছেন বা যে পদটা তিনি দখল করে আছেন, তিনি যেমনটাই হোক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে স্টেজে, যে অধ্যায়ে, যে পর্যায়ে তিনি এখন পৌঁছেছেন, সেটা গুড অর ব্যাড, খারাপ বা ভালো যাই হোক না কেন, এভরি হিউম্যান, প্রত্যেকটা মানুষ, হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট উপাদান, উইদিন দ্য হোল, একটা যে সামগ্রিক যে একটা অংশ, অফ দ্য ম্যানিফেস্ট, মানে একদম প্রতীয়মান স্পষ্ট ডিভাইন বিং, মানে বলতে চেয়েছে যে পুরো পৃথিবীটা যেন একটা মহাজগৎ, তো এবং সেইটাকে বলছে একটা ডিভাইন বিং, একটা পুরো পৃথিবীটাই হচ্ছে একটা
সত্তা, একটা স্বর্গীয় সত্তা, এবং এই যে স্পষ্ট একটা স্বর্গীয় সত্তা, এই যে সামগ্রিক একটা স্বর্গীয় সত্তা, এই স্বর্গীয় সত্তার একটা অংশ হচ্ছে প্রত্যেকটা মানুষ। সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, এখন যে পর্যায়ে সে পৌঁছে থাকুক না কেন, যে কাজই সে করুক না কেন, যে বয়সে সে আসুক না কেন, যে জায়গায় সে থাকুক না কেন, যে সময়ে সে বিরাজ করুক না কেন, প্রত্যেকটা মানুষ, সেটা ভালো হোক বা খারাপ হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে একটা স্বর্গীয় একটা হোলনেস, মানে একটা যে সামগ্রিক একটা স্বর্গীয় সত্তা, তার কিন্তু অংশ হচ্ছে প্রত্যেকটা মানুষের, ভালো হোক বা খারাপ হোক। বুঝতে পারছো? তার মানে বলতে চেয়েছে আমরা পুরোপুরি একটা স্বর্গীয় সত্তার মধ্যে অবস্থান করছি। ক্লিয়ার? সকলেই স্বর্গীয় সত্তার একটা অংশ, এটা বলতে চেয়েছেন এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন এপিজে আব্দুল কালামকে। অলরাইট, নেক্সট কি বলছে দেখো, বলছে সো সেই কারণে ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সেই কারণে বাবা ছেলেকে বলছে, এপিজে আব্দুল কালামকে বলছে, তাহলে কেন ডিফিকাল্টি, সমস্যাকে, যন্ত্রণাকে, দুরবস্থাকে আমরা ভয় পাবো, সাফারিংসকে ভয় পাবো, ঠিক আছে, ভোগান্তিকে ভয় পাবো, অ্যান্ড প্রবলেম, সমস্যাকে। ওয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আমাদের জীবনে আসে, ট্রাই, চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইয়োর সাফারিং, যে আমার জীবনে সমস্যাটা কেন এসছে, এর প্রাসঙ্গিকতা কী, কোন কারণে, আমার কোন ভুলের জন্য আমাকে এখন এই মাসুল দিতে হচ্ছে, ভুগতে হচ্ছে, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। নিজের ভেতরে তাকাও, ঠিক আছে, কারোর ওপরে ডিপেন্ড করো না, এটা কিন্তু ইনডাইরেক্টলি বাবা বলতে চেয়েছে, ঠিক আছে। তাই বলতে চেয়েছে যে কারণটা নিজের ভেতরে খোঁজো, আমি আজকে অসুস্থ কেন হলাম, আমার এই প্রবলেমের মধ্যে আমি আজকে আছি, আমি কেন এসেছি, ঠিক আছে। তাহলে প্রবলেম আসা মানে তোমার কাছে একটা সুযোগ এসছে, যে নিজের ভেতরে তাকিয়ে দেখো, নিজে একদম অন্তর্দৃষ্টিটাকে খুলে যাচাই করো কেন এই প্রবলেমের মধ্যে এবং কীভাবে প্রবলেম থেকে বেরোনো যাবে, ঠিক আছে। তাই বলছে টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং। বুঝতে পেরেছো? যখন সমস্যার মধ্যে পড়ো তখন চেষ্টা করো প্রাসঙ্গিকতা বোঝার। এবার পরের লাইনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা হতে চলেছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকেও, লাইফের পার্সপেক্টিভ থেকেও। বলছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রস্পেকশন। বলছে দুরবস্থা সবসময় প্রেজেন্ট করে, তুলে ধরে, সুযোগ তুলে ধরে, কিসের জন্যে? ফর ইন্ট্রস্পেকশন, মানে নিজের ভেতরে তাকানোর, অন্তর্দৃষ্টিটাকে খোলার, নিজের ভেতরে ঢুকে যাচাই করার, যে আমি কেন, যেটা বললাম, এই প্রবলেমের মধ্যে আছি, আমি কেন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার জীবনে এত সমস্যা কেন, কি করে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। তাই বলছে সমস্যা আসলে আমরা অনেকে হাউতাশ করি না, তাই বলছে সমস্যাটা হচ্ছে একটা সুযোগ আরও ভালো কিছু করার, বেটার করার, নিজেকে আরও ভালোভাবে তৈরি করার একটা সুযোগ, সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ, এবং সমস্যা আসলে সমস্যাকে কিভাবে মোকাবিলা করতে হবে সেই ক্ষমতাটা তৈরি করার একটা সুযোগ কিন্তু প্রত্যেকটা বাজে পরিস্থিতি আমাদের জীবনে নিয়ে আসে এবং তার সুযোগ আমাদেরকে দেয়, এবং সেই সুযোগটাকে আমাদের গ্রহণ করতে হবে, কারোর উপরে ডিপেন্ড না করে, নিজেই নিজের ওপরে ডিপেন্ড করতে হবে। বুঝতে পারছো? নিজেই নিজের সমস্যার কিন্তু সমাধান বার করতে হবে। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট এবার এপিজে আব্দুল কালামও তো খুব চালাক, তিনি কি বলছেন দেখো, তিনি বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এবার ছেলে তো খুব চালাক, ছেলে বলছে বাবা তাহলে তুমি তোমার লোকজনদেরকে, যে সমস্ত লোকজন তোমার কাছে আসে সাহায্যের জন্য, উপদেশের জন্য, সেই সমস্ত লোকজনদেরকে তুমি কেন এই সমস্ত কথা বলো না, যে আমার ওপরে ডিপেন্ড করতে হবে না, ওই যে জলপড়ার ওপরে ডিপেন্ড করতে হবে না, তোমরা নিজেদেরকে ভালো করে দেখো, নিজেদের ভেতরে দেখো, অন্তর্দৃষ্টিটাকে খোলো, কেন প্রবলেম আসলো এই সমস্ত কিছু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাই এপিজে আব্দুল কালাম খুব চালাকির সাথে কিন্তু প্রশ্নটা করলেন। উত্তর বাবা কি বলছেন, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম এই প্রশ্নটা। এবার বাবা উত্তরে কি বলছে দেখো, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, আমার কাঁধে তার হাতটা রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং একদম তাকিয়েছিলেন সোজাসুজিভাবে আমার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম, কিছু সময়ের জন্য, হি সেড নাথিং, তিনি কিচ্ছু বলেননি। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে তিনি আমাকে যে কথাটা বলবেন সেই কথাটা বোঝার মতো ক্ষমতা, জাজ করার, বিচার করার ক্ষমতা আমার আছে কিনা সেটা তিনি পর্যবেক্ষণ করছিলেন, ঠিক আছে, যাচাই করছিলেন কিছুক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থেকে। দেন তারপরে হি আনসার, তিনি আমাকে উত্তর দিলেন, ইন আ লো ডিপ ভয়েস, একটা লো মানে নিচু এবং গভীর শব্দে, ভয়েসে কি বললেন, হিজ আনসার, তার উত্তর, ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, তার যে উত্তর, তিনি উত্তরটা আমাকে দিয়েছিলেন সেই উত্তরটা আমাকে কিন্তু একটা অদ্ভুত শক্তি অ্যান্ড এনথিউজিয়াজম, উৎসাহ
দিয়ে পরিপূর্ণ করেছিল, ঠিক আছে, আমার ভেতরটাকে। কি বলেছিল? বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট। বলছে ওয়েন এভার, যখনই হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ কোনো কারণে নিজেদেরকে একা বোধ করে, একা একা উপলব্ধি করে, ঠিক আছে, অ্যালোন মনে করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশান, একদম স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা স্টার্ট লুকিং ফর কোম্পানি। ওই যে বললাম, যখন আমার শরীর সুস্থ থাকে আমি কিন্তু ভগবানের নাম করি না, ভগবানকে ডাকি না। যখনই অসুস্থ হই তখনই দেখবে কারোর না কারোর শরণাপন্ন হই। আমরা জানি যে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি করতে পারবে। স্বাভাবিকভাবেই সেটাকে প্রধান আমাদের মাথায় আসে ভগবান। ভগবানের কাছে গিয়ে পুজো অর্চনা করলে, বিভিন্ন অফারিংস দিলে, ঘুষ দিলে ভগবানকে, ভগবান আমাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে দেবে, ঠিক আছে। মানে সুস্থ অবস্থায় ভগবানকে ডাকবো না, অসুস্থ হলে ভগবানকে ঘুষ দিয়ে সেই সমস্যার কিন্তু সমাধান আমরা ভগবানের কাছে পেতে যাই। তাই সেই কথাটাই কিন্তু এপিজে আব্দুল কালামের বাবা বলছে যে ওয়েন এভার, যখন মানুষ কি হয়, নিজেদেরকে একা উপলব্ধি করে, সমস্যার মধ্যে পড়ে, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা কিন্তু কাউকে কাউকে খোঁজে, কোনো একটা সঙ্গ খোঁজে যে তাদেরকে সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। নেক্সট কি বলছে দেখে নাও, আরও বলছে যে whenever they are in trouble, যখনই তারা সমস্যার সম্মুখীন হয়, সমস্যার মধ্যে পড়ে, they look for someone, তারা কাউকে না কাউকে খোঁজে যারা to help them, তাদেরকে সাহায্য করতে পারবে। যে বললাম, ক্লিয়ার? সবার কিন্তু নিজের সমস্যা নিজের সমাধান করার ক্ষমতা থাকে না, তাই স্বাভাবিক, সমস্ত বেশিরভাগ মানুষজনদের মধ্যেই, অন অ্যান অ্যাভারেজ দেখতে গেলে বেশিরভাগ মানুষের কথাই কিন্তু এখানে বলছেন। whenever they reach an impasse, যখন তারা পৌঁছায় একটা কানাগলি, একটা সমস্যা, বিরাট যন্ত্রণার মধ্যে তারা এসে পৌঁছায়, they look to someone, তারা একজন ব্যক্তির দিকে তাকায়, to show them the way out, যে তাদেরকে এই সমস্যা থেকে বাইরে বের করে আনবে। এরকম ব্যক্তির ওপরে তারা কিন্তু ডিপেন্ড করে বা তাকিয়ে বসে থাকে, নির্ভরশীল হয়ে পড়ে। এভরি রিকারেন্ট মানে কি পুনর্বার, বারবার ঘটা এরকম অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা, লঙ্গিং, চাহিদা, অ্যান্ড ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা, ঠিক আছে। প্রত্যেকবার যখন মানুষ কোনো যন্ত্রণার মধ্যে পড়বে, তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগবে, আকাঙ্ক্ষা জাগবে, সে কি করে, সেই আকাঙ্ক্ষা, ইচ্ছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাওয়ার জন্য ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেকটা যন্ত্রণা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা চরিতার্থ করার জন্য নিজের যে স্পেশাল একটা হেল্পার, যে যার মতো তার কাছে কিন্তু চলে যায়। আমি জানি যে এই জিনিসটা ভগবান আমাকে দিতে পারবে, ভগবানের কাছে চলে যাব। আমি জানি এই জিনিসটা জল পড়া খেয়ে মিটে যাবে, জল পড়ার উপরে আমার বিশ্বাস আছে, জল পড়া খেলে সমাধান হয়ে যাবে, জল পড়ার উপরে ডিপেন্ড হয়ে পড়ে। তাই বলতেছি যে প্রত্যেকটা লঙ্গিং, প্রত্যেকটা ডিজায়ার, ইচ্ছা, কামনা, প্রত্যেকটা যন্ত্রণা তার নিজস্ব একটা স্পেশাল, বিশেষ একটা সাহায্যকারীর ওপরে ডিপেন্ড হয়ে পড়ে, ঠিক আছে, যখন সময়টা আসে। ক্লিয়ার? বলছে ফর দ্য পিপল, ফর মানে এখানে কারণ মানুষজন, হু কাম টু মি, যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, সমস্যার সময়, দুরবস্থার সময়, আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি হলাম একটা গো বিটুইন। গো বিটুইনের মানে কিন্তু আমরা বলি না যে মধ্যস্থতাকারী, আবার গো বিটুইনের মানে কিন্তু অন্য অর্থে, বাজে অর্থে আমরা বলতে পারি যে কুটনি, কিন্তু এখানে হবে মধ্যস্থতাকারী। তো বলছে আমি কিছুই না, আমি হলাম শুধুমাত্র, বাবা বলছে আমি একটা মধ্যস্থতাকারী, ইন দেয়ার ইফোর্ট, তাদের যে প্রচেষ্টা, সেই সমস্ত যারা অসুস্থ ব্যক্তি হয় তাদের যে প্রচেষ্টা, টু প্রপিশিয়েট, শান্ত করা, যে ডেমনিক ফোর্স, ঠিক আছে, মানে তাদের মধ্যে যে সমস্যাটা এসছে সেই সমস্যাটাকে কিন্তু তিনি একটা ডেমনিক, দৈত্যের একটা শক্তি বলছে, দৈত্য তাদেরকে গ্রাস করেছে। তাই যে দৈত্যের যে ক্ষমতা তাদের মধ্যে চলছে, দৈত্য যে তাদের মধ্যে আধিপত্য বিস্তার করছে, সেই ডেমনিক যে ফোর্স, সেই ফোর্সটাকে আমরা প্রপিশিয়েট করার জন্যে, শান্ত করার জন্যে, ক্ষান্ত করার জন্যে, কমানোর জন্যে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সাথে সাথে বা তাদের সেই প্রচেষ্টার মধ্যে আমি কিন্তু একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি, এবং আমি তার সঙ্গে কি দিয়ে মধ্যস্থতা করি, উইথ প্রেয়ার, প্রার্থনা দিয়ে, অ্যান্ড অফারিংস, বিভিন্ন জিনিস অর্পণ করার মধ্যে দিয়ে আমি আল্লাহকে কিছু অর্পণ করলাম, কিছু দিলাম, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে প্রার্থনা করলাম, আল্লাহকে কিছু অফারিং করলাম, এবং তার পরিবর্তে আঙুল চুবিয়ে কিছু মন্ত্র পড়ে কিন্তু সেই জল পড়া বাটিটাকে তাদেরকে দিয়ে দিলাম অসুস্থদের সুস্থ করার জন্য। তাহলে এইটাই বলছে যে আমি একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি, আমি কিন্তু এর থেকে বেশি কিছু নই। বুঝতে পেরেছো? বাবা একদম সহজ সরল ভাষায় বলে দিল। বলছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এবং বাবা সেটা বলেও দিচ্ছে যে এটা একেবারেই সঠিক পদক্ষেপ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটাকে কখনোই কিন্তু অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু এখানেও বলছে,
একজনকে বুঝতে হবে এই জায়গা থেকে এই অংশটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কি বলছে দেখো, এই পুরোটা কিন্তু কোডের মধ্যে চলছে, ঠিক আছে? তো এইখানটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের বুঝতে হবে দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন কিসের মধ্যে, দুটো জিনিসের মধ্যে, আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, মানে আমাদের যে ডেস্টিনি, যে পরিণতির সম্মুখীন আমাকে হতে হবে, সেই পরিণতিকে ভয় পাওয়ার যে দৃষ্টিভঙ্গি, ফেয়ার রিডেন, ফেয়ার মানে ভয়, রিডেন মানে চালিত, ভয় চালিত যে দৃষ্টিভঙ্গি, এবং কিসের ভয়, ডেস্টিনির ভয়। বুঝতে পেরেছো? তাহলে এই একটা জিনিস যে পরিণতির সম্মুখীন হওয়া। অনেকে আছে দেখবে যে সারা জীবন ফাঁকি দিয়ে পরীক্ষার রেজাল্ট কি হবে এটা নিয়ে হাউতাশ করছে, ভয় পাচ্ছে। তাহলে এর ভয় পেয়ে লাভ আছে? আমি তো সারা বছর ফাঁকি দিয়েছি, তাহলে আমার রেজাল্টটা খারাপই হবে। আমি খারাপ কাজ করেছি, আমাকে তো ভাই শাস্তি পেতেই হবে। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তো শাস্তি পেতেই হবে, পানিশমেন্ট পেতেই হবে। তাহলে পানিশমেন্টটাকে, বাজে পরিস্থিতিটাকে ভয় পেলে চলবে না। তাহলে এই জিনিসটার ভয়। আর একটা কোন জিনিসের ভয় বলছে দেখো, বলছে ভয় নয়, বলছে আর একটা যে দৃষ্টিভঙ্গি, দ্য ভিশন দ্যাট এনাবলস আস, বলছে আর একটা দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে সমর্থ করে, আমাদেরকে টু সিক, খুঁজতে, দ্য এনিমি, শত্রু, অব ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, যে আমাদের মধ্যে আমাদের যে ফুলফিলমেন্ট মানে কি, ফুলফিলমেন্ট মানে আমাদের যে সাকসেস, আমরা যে সফল হব, ভালো ফল পাবো, ঠিক আছে? আমরা যে ভালো কাজটা করেছি সেই ভালো কাজের ভালো ফল পাবো। তাই বলছে আমাদের যে সফলতা, আমাদের যে সমস্যার সমাধান, ঠিক আছে, এর পথের যে বাধা কোনগুলো, আমরা যে খারাপ কাজ করেছি, ফাঁকি দিয়েছি, যে অন্যায় করেছি অন্যের সঙ্গে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই বাবা বলছে যে এই দুটোর মধ্যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে একটা দৃষ্টিভঙ্গি তোমাকে পরিণতিকে ভয় পাওয়াবে, আর একটা দৃষ্টিভঙ্গি কি করবে, তোমাকে সমর্থ করবে। নিজের মধ্যে তাকিয়ে দেখো যে তোমার সফলতায় বাধা কে সৃষ্টি করছে, তোমার সফলতার পথে কে এসে দাঁড়াচ্ছে, কোন সমস্যাগুলো, কোন ত্রুটিগুলো, কোন বিচ্যুতিগুলো, কোন প্রবলেমগুলো দাঁড়াচ্ছে, যেটা তোমাকে তোমার ভালো একটা পরিণতির থেকে বঞ্চিত করে রাখছে। এই বিষয়গুলো বুঝে সেই মতো অ্যাকশান নিতে হবে, এবং অ্যাকশান নিলে তুমি কিন্তু সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে, সমাধান পাবে। ক্লিয়ার? তাহলে বাবা এই দুটো জিনিস বলছে। ক্লিয়ার? সুন্দর করে বুঝিয়ে দিল যে পরিণতিকে ভয় পেলে হবে না, নিজের মধ্যে তাকিয়ে দেখতে হবে যে সফলতার পথে এবং ভালো পরিণতির পথে বাধা কে সৃষ্টি করছে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে একদম সাহসিকতার সঙ্গে। ক্লিয়ার? এই জিনিসটা বাবা বুঝিয়ে দিল। এবং নেক্সট কি বলছে দেখো, বলছে আই রিমেম্বার মাই ফাদার, আমার মনে পড়ে আমার বাবার কথা, যে কিনা স্টার্টিং শুরু করতো হিজ ডে, তার দিন, at 4 AM, ভোর 4টেই, বাই রিডিং দ্য নামাজ পড়ে, বিফোর ডন মানে ভোরের একদম আগে। ওকে, 4টের সময়, ভেরি ইম্পর্টেন্ট, জায়গাটা মাথায় রাখতে হবে। আফটার দ্য নামাজের পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেলের বাগানে তিনি কিন্তু হাঁটতে যেতেন। উই ওন, যে বাগানটা আমরা মালিক ছিলাম বা আমাদের ছিল, ঠিক আছে, বা আমরা কিনেছিলাম। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যে ওনার বাগানটা আমার বাড়ির থেকে কিন্তু 4 মাইল দূরত্বে ছিল। তাহলে বাবা কিন্তু হেঁটে সেই 4 মাইল দূরে যেত প্রত্যেক দিন নামাজ সারার পরে, ঠিক আছে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন মানে কোকোনাট নিয়ে কিন্তু তিনি ফিরে আসতেন। ওকে, টাইড টুগেদার, যে 1 ডজন কোকোনাট কিন্তু একসঙ্গে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং সেই বাঁধা 1 ডজন কোকোনাট কিন্তু তার কাঁধের ওপরে রেখে দিয়ে তিনি কিন্তু আসতেন। অ্যান্ড অনলি দেন, শুধুমাত্র তখন, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং নামাজ ছেড়ে হেঁটে বাগান থেকে কোকোনাট নিয়ে বাড়ি আসতেন, তারপরে তিনি তার ব্রেকফাস্ট করতেন, ঠিক আছে, প্রাতরাশ করতেন। দিস রিমেইন্ড, এটা ছিল হিজ রুটিন, তার রুটিন, ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তিনি তার একদম 60-এর আর কি শেষে পৌঁছে গেছিলেন, ঠিক আছে, 60-এর দশক বলতে পারি আমরা, মানে তার যে 60 বছর বয়স, 60-এর একদম শেষের দিকে, মানে 69, 68, 69 এরকম দিকে তিনি যখন চলে গেছিলেন, তখনও কিন্তু সেম একই রুটিন কিন্তু তার জীবনে ছিল। নেক্সট কি বলতে দেখো, নেক্সট এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যাসেজ বলতে পারি, লাস্ট লাইন কতগুলো, বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, বলছে আমি, এপিজে আব্দুল কালাম নিজে বলছে আমি
আমার সারা জীবন জুড়ে চেষ্টা করেছি, চেষ্টা করেছি টু ইমিউলেট, নকল করতে, ইমিউলেট মানে কপি করা, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার যে প্রযুক্তি এবং বিজ্ঞানের যে দুনিয়া পৃথিবী, সেই পৃথিবীতে, সেই দুনিয়াতে আমি কিন্তু সবসময় বাবাকে নকল করার চেষ্টা করেছি। ক্লিয়ার? সবসময় বাবার যে আদর্শ, বাবার যে নৈতিকতা, ঠিক আছে, বাবার যে মনুষ্যত্ব, এই সমস্ত কিছু, বাবার যে মূল্যবোধ, এই সমস্ত কিছুকে কিন্তু আমি আমার ফিল্ডে আমি বাবাকে নকল করতে চেয়েছিলাম। আমার ফিল্ড হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিল্ড, যেটা আমার কাছে একটা বিশ্ব ছিল। সেই বিশ্বে আমি বাবাকে নকল করতে চেয়েছিলাম সবসময়। আই হ্যাভ এন্ডেভার্ড মানে চেষ্টা করা, প্রচেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, একদম মৌলিক যে সত্য কথা রিভিল টু মি বাই মাই ফাদার, জীবন সম্পর্কে যে মৌলিক সত্য কথা যেটা বাবা আমাকে রিভিল করেছিল, আমার কাছে আমাকে বলেছিল, সেটা আমি সবসময় বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল, এবং অনুভব করেছি, কনভিন্সড মানে আমি একদম রাজি, ঠিক আছে, একদম নিশ্চয়তা আমি উপলব্ধি করেছি যে দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, যে সেখানে কোনো না কোনো একটা স্বর্গীয় সত্তা, ক্ষমতা কিন্তু বিরাজ করেই আমাদের পৃথিবীতে, ঠিক আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা কিন্তু উঁচুতে তুলতে পারে একজনকে, ফ্রম কনফিউশন, কোনো দ্বিধার থেকে উপরে তুলতে পারে, মিজারি, দুরবস্থা, সমস্যা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে, সমস্যার থেকে উপরে তুলতে পারে, মেলানকালি, দুঃখ, কষ্ট, অ্যান্ড ফেইলার, ব্যর্থতা, অ্যান্ড গাইড ওয়ান, তাহলে গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একদম সঠিক জায়গায় কিন্তু পথ দেখে নিয়ে যেতে পারে। এবং বলছে বাবা আমাকে যে জীবনের যে সত্যি কথা বলেছিল, মৌলিক সত্যি কথা, সেটা কি ছিল সেটা বলে দিচ্ছে, যে একটা ডিভাইন পাওয়ার বা একটা ডিভাইন ফোর্স কিন্তু এক্সিস্ট করে এই পৃথিবীতে, এবং যে পাওয়ারটা এপিজে আব্দুল কালামের মতে তিনি বলতে চেয়েছেন, মানুষ যখন কোনো কনফিউশনের মধ্যে থাকে, কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়ে, কোনো যন্ত্রণার মধ্যে পড়ে, কোনো ব্যর্থতার মধ্যে পড়ে, সমস্ত ব্যর্থতা, দুঃখ দুর্দশা থেকে কিন্তু সেই ডিভাইন পাওয়ার তোমাকে মুক্ত করতে পারে, দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে, যদি তোমার মধ্যে সেই ক্ষমতাটা, বেরিয়ে আসার ক্ষমতা, ইচ্ছাশক্তি, মূল্যবোধ থাকে, ভেঙে পড়লে চলবে না, সেটাই কিন্তু বলতে চেয়েছে। অ্যান্ড once an individual severs his emotional and physical bond, বলছে and, এবং একবার যদি একজন ব্যক্তি সিভিয়ার মানে ভেঙে ফেলা, ঠিক আছে, তো ভেঙে ফেলতে পারে তার যে ইমোশনাল, যা ফিজিক্যাল বন্ড, যে শারীরিক এবং যে ইমোশন মানে আবেগের যে বন্ধন, সেই বন্ধন থেকে যদি মুক্তি পেতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে কিন্তু স্বাধীনতার পথে চলে যাবে, ঠিক আছে, সেই স্বর্গীয় সত্তা বা মানে বলতে চেয়েছে সেই ভগবানের পথে, ডিভাইন যে বিং, ঠিক আছে, সেই ডিভাইন বিংয়ের পথে কিন্তু সে চলে যাবে, পুরো স্বাধীন, উন্মুক্ত হয়ে যাবে, হ্যাপিনেস, সুখের পথে চলে যাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের সুখ কিন্তু সে তখনই পাবে। ক্লিয়ার? শারীরিক বন্ধন এবং মনের যে বন্ধন, এই বন্ধন থেকে যদি কোনো মানুষ একবার মুক্তি পায়, তাহলেই কিন্তু সে অরিজিনাল হ্যাপিনেসের পথে চলে যাবে, স্বাধীনতার পথে চলে যাবে, এবং মনের যে শান্তি, মনের যে সুখ এবং মনের যে স্বাধীনতা, তার পথে কিন্তু মানুষ একমাত্র যখন তার এই শারীরিক এবং ইমোশনাল বন্ডেজ থেকে মুক্তি পাবে, তখনই কিন্তু এই জিনিসগুলো সম্ভব। তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ আমরা পড়লাম, যেটা কিন্তু ভেরি ভেরি রেলেভেন্ট ইন এভরি কনটেক্সট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা কনটেক্সট, যে কোনো ফেজে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো কিন্তু আমরা এখানে যে লেসেন্সগুলো এপিজে আব্দুল কালাম কিন্তু তিনি নিজে পেয়েছিলেন, নিজে উপলব্ধি করেছেন, এবং আমাদেরকেও কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তো এই জিনিসগুলো আমাদেরকেও কিন্তু তিনি বলতে চাইছেন যে আমরাও যাতে এই জিনিসগুলোকে উপলব্ধি করি। তো খুব সুন্দর একটা টেক্সট আমরা পড়লাম। সবাইকে বলবো ভালো লাগলো অবশ্যই কিন্তু কাজটাকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।